স্বাগত আজকে বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। বিভিন্ন খাতে দুর্নীতির অভিযোগ মেলে প্রায়। কেন হচ্ছে দুর্নীতি, কে বা কারা দায়ী, সমাধানের উপায় কি, বাধাগুলো কোথায়, এসব নিয়ে আজকে আলোচনা। কেমনে কমবে দুর্নীতি, কথা বলতে স্টুডিওতে এই মুহূর্তে আছেন আমরা বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সভাপতি অধ্যাপক আই.কে. সেলিমুল্লাহ খন্দকার, আছেন লেজার ও কসমেটিক সার্জন ডক্টর সরকার মাহবুব আহমেদ শামীম, এবং পিডিবির সিবিএ সভাপতি জহিরুল ইসলাম চৌধুরী আছেন আমাদের সঙ্গে। এছাড়া কিছুক্ষণ পরে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের কিউরেটর সাবেক সচিব জনাব নজরুল ইসলাম খান। জনাব আই.কে. সেলিমুল্লাহ খন্দকার, আপনার কাছে আমি প্রথমে জানতে চাইব যে আপনি মনে করেন কিনা যে সমাজে এখন সর্বস্তরে বা অনেক স্তরেই দুর্নীতি রয়েছে? আপনি এর মধ্যে কোন স্তরে দুর্নীতিকে আপনি সবচেয়ে বেশি, আমি যদি বলি যে এই দুর্নীতিটা সবচেয়ে কঠিন, আমি আসলে বিশেষণটা খুঁজে পাচ্ছি না যে এই দুর্নীতিটা সবচেয়ে ভয়ঙ্কর, সবচেয়ে কঠিন বা সবচেয়ে বেশি দুর্নীতি রয়েছে কোন জায়গায়, আর এর সমাধানই বা কি? ধন্যবাদ। আসলে দুর্নীতি সর্বস্তরে আছে ঠিকই, কিন্তু দুর্নীতিবাজ খুব বেশি এটা বলা যাবে না, এটা বেশি বলা যাবে না। মানে এই কথাটা আমরা প্রায় শুনি, দুর্নীতিবাজ খুব বেশি নাই, কিন্তু কথাটা কি সত্য নাকি আমাদের বলতে শুধু ভালো লাগে? দুর্নীতিবাজ বেশি না, এটা আমার মনে হয় যে এটা আমার নিজস্ব অভিজ্ঞতা হলো যে দুর্নীতিবাজের সংখ্যা খুব বেশি না, কিন্তু এটা যে পরিমাণটা অনেক বেশি। অল্প, মানে যারা অল্প লোক বেশি দুর্নীতি করে, বেশি দুর্নীতি করে, তাদেরকে ঠেকানো যায় না কেন? মানে তাদেরকে ঠেকানো, এখন আমি মনে করি যে বর্তমান প্রধানমন্ত্রী তো আপনারা জানেন যে আমরা সবাই জানি, স্পষ্ট ভাষা বলেছেন যে দুর্নীতি প্রতিরোধ করবেন, এবং আমরা আশাবাদী হতে চাচ্ছি এই জন্যে, কারণ রাজনৈতিক সরকারের যে কর্তৃত্ব প্রশাসনের উপরে এবং দলের উপরে যদি দৃঢ় থাকে, সেখানে দুর্নীতি প্রতিরোধ সম্ভব, এবং বর্তমান প্রধানমন্ত্রীর সে কর্তৃত্ব এবং সে ইয়েটা আছে। এখন উন্নতির বিভিন্ন দেশে উন্নতির প্রথম পর্যায়ে এই ধরনের দুর্নীতির আছে, অর্থনীতির ইতিহাসে এটা সব সময় ছিল। তা আমরা মনে করি যে এই তৃতীয় মেয়াদে সরকারের সুশাসনটা হচ্ছে বড় একটা এজেন্ডা, এবং এবারে এটা সম্ভব হবে, আমরা আশাবাদী আর কি। প্রফেসর সেলিমুল্লাহ খন্দকার, আপনি কি মনে করেন কোন খাতে দুর্নীতি সবচেয়ে বেশি? এটা বলা কঠিন, এটা এভাবে সবাই সবার সাথে পাল্লা দেন একটু নেই, আমার মনে হয় কম বেশ সব সেক্টরে আছে। ওকে, আমি শিক্ষক নেতা হিসাবে আপনার শিক্ষা খাতের বিষয়টা নিয়ে আমি একটু পরে আসবো। আমাদের সাথে একজন বিশিষ্ট চিকিৎসক রয়েছেন, আমি তার কাছে একটু জানতে চাই। ডক্টর শামীম, আমি আপনার কাছ থেকে একটু জানতে চাইবো যে আপনার কি মনে হয় যে সমাজের কোন খাতে দুর্নীতি সবচেয়ে বেশি, এটা কমানো সম্ভব কিনা, সম্ভব হলে সেটা কিভাবে? না, আমি একটু ভিন্নভাবে ভাবি সবসময়, আমার ভাবনার জায়গাটা একটু অন্যরকম। আমি যেটা ভাবি সেটা হচ্ছে সমাজের মধ্যে আমরা যেখানে যে সমাজে বসবাস করতেছি সেখানের মধ্যে যদি সর্বোচ্চ স্তর থেকে দুর্নীতি শুরু হয়, নিচের অংশে কখনোই এটাকে থামানো সম্ভব না। সেই অবস্থাটাই আমাদের মধ্যে যাচ্ছে। কারণ শিক্ষার যে ব্যাপারটা, যদি আমি বলি একটা পাহাড়ের চূড়ায় মল ঢেলে দিলে নিচে তার গন্ধ বা কিছু সবার গায়ে পড়বে। আমরা জাতিগতভাবে আমরা এমন অবস্থা হয়েছে সব কিছু আমরা সহ্য করে ফেলেছি, ফ্যাশন হয়ে গেছে যে আমি কেউ কিছু মনে করছে না, আমি দুর্নীতি করলেও কিছু মনে করছে না। সামাজিক দায়বদ্ধতা বা সেই লজ্জাটুকু আমাদের নাই। আমাদের লজ্জাটুকু যদি থাকতো তাহলে কিন্তু আমরা অনেক কিছুই করতে পারতাম না। তো সেটার জন্য আমি অন্যভাবে যদি ভাবি যে আপনাদের বেসিক যে ব্যাপারগুলো, শিক্ষা খাত, স্বাস্থ্য খাত, এই জায়গাগুলো জাতীয়, কারণ দেশ হিসাবে আমরা অনেক আগিয়ে গেছি, এর কোনো সন্দেহ নেই। ইনফ্রাস্ট্রাকচারে আমরা অনেক আগানো। আমাদের সবার যে দৈনন্দিন যে 10 বছর 20 বছর 30 বছর আগেও যা ছিল, প্রত্যেকে দেখলে, গ্রামে দেখলে বা সখানে দেখলে প্রত্যেকের বডি স্ট্রাকচার, বডি ল্যাঙ্গুয়েজ ডিফারেন্ট হয়ে গেছে। এখন আমাদেরকে কোনো মতেই খারাপ আছি এটা বলা সম্ভব না, কে কাটছে কত ভালো আছে সেটাই কথা। প্রযুক্তির ইয়ের কারণে আমরা অনেকটুকু এগিয়ে গেছি, আমরা সহজে বুঝতে পারি আমেরিকাতে কারা আছে, কি অবস্থায় আছে। আমি তো বলি যে আমেরিকাতে বা ওখানে যে বাঙালিরা বাস করতেছে তার থেকে অনেক গুণ ভালো আমরা এখানের মধ্যে লাইফ লিড করতেছি। আমার প্রশ্নটা হচ্ছে এখানের মধ্যে শিক্ষার যে ব্যাপারটা, সেই শিক্ষাতে আমাদের গলদ আছে, বিশাল ধরনের গলদ আছে। কারণ জাতীয় এত বড় অর্থনীতি আমাদের, এই অর্থনীতির মধ্যে মাত্র 2% আমরা শিক্ষা খাতে ব্যয় করি। তো 2% ব্যয় করলে শিক্ষক কারা হচ্ছে? যারা শিক্ষক হচ্ছে তারা তো আসলে আপনি মানে ভালো শিক্ষা না পেলে বা নিজে যদি ভালো না থেকে উনি শিক্ষা দিবেন কিভাবে? ওনার তো চিন্তার মধ্যেই থাকবে, কারণ শিক্ষক হতে গেলেও আজকাল সরকারি স্কুলে অনেক কিছু খরচ করতে হয়, রাজনীতিক অ্যাফিলিয়েশন লাগে, না হলে টাকা পয়সা খরচ করতে হয়। তো ওই ভদ্রলোক যে টাকা পয়সা খরচ করে দিলেন, উনি ক্লাসে ভালো পড়াবেন না তো, বা ওরকম মানের শিক্ষকও যাবেন না ওই জায়গার মধ্যে। সুতরাং শিক্ষা ক্ষেত্রে যদি এত বড় অর্থনীতির মধ্যে যদি 5% না দিই, আমরা কি করে রিসার্চ খাতে বা শিক্ষকদেরকে যদি ভালো না রাখি কি করে করবো? একইভাবে কথা প্রসঙ্গ আসে যে স্বাস্থ্য খাতে আমরা
অনেক কম বাজেট নিয়ে আমরা অনেক ভালো স্বাস্থ্য দিচ্ছি দেশের মানুষকে। স্বাস্থ্য খাত এখন 2%-এর নিচে টোটাল অর্থনীতির। কিন্তু কোনো সুস্থ দেশ, কোনো বড় দেশ, কোনো যারা মিডল ক্লাসে চলে আসছে, মিডল ইনকাম গ্রুপে বা উন্নত দেশ, তারা আপনাদের ওখানে যে প্রপোর্শনটুকু ভাগ করা আছে, ওখানে অবশ্যই আপনি খেয়াল করবেন যে 5%-এর উপরে আছে, যার যেই বাজেটে থাকুক না কেন। তো আমাদের এত বড় বাজেটের মধ্যে যদি শিক্ষা খাতে আমরা বাজেট না বাড়াই বা স্বাস্থ্য খাতে আমরা বাজেট না বাড়াই, আমরা কখনোই ভালো কিছু আশা করতে পারি না। আমরা আবার আসবো আপনার কাছে। আমি একটু পিডিবির সিবিএ সভাপতি জনাব জহিরুল ইসলাম চৌধুরী রয়েছেন আমাদের কাছে। জহিরুল ইসলাম চৌধুরী, আপনি একটু বলবেন যে কোন খাতে দুর্নীতি সবচেয়ে বেশি, সেটা কমানো সম্ভব কিনা বা কমানোর জন্য আসলে কি করা দরকার? আসলে খাতওয়ারি বলতে গেলে প্রতিটা খাতে কিছু না কিছু দুর্নীতি থাকবে, এটাই স্বাভাবিক। কারণ আগের তুলনায় বর্তমানে জননেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার পরে আজ থেকে 8 সাল থেকে শুরু করেছে। এই বিদ্যুতের কথাই বলি আমি, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে একসময় সিস্টেম ছিল 35%, এখন সিঙ্গেল ডিজিটে আসছে। এইটা কিন্তু পর্যায়ক্রমে হয়েছে। আজকে দেখেন দেশের বাইরে তাকান, আমেরিকা, ইউরোপ বা অন্যান্য দেশে দেখবেন ওখানে কিন্তু দুর্নীতি নাই বললেই চলে, টুকটাক থাকবে না তা না, কিন্তু সেটার কারণ আছে। সবাই কিন্তু এখন মানে বিশেষ করে বাংলাদেশে বেতন বাড়িয়ে শ্রমিক, কর্মচারী, কর্মকর্তা যারাই বলেন সবাই কিন্তু ভালো আছে, কেন দুর্নীতি করতে যাবে? ঠিক এইটা এক পর্যায়ে চলে আসতেছে বাংলাদেশেও। বিদেশে তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো খাওয়ার চিন্তা নাই, তারা কিভাবে খাবে, কিভাবে বাড়ি রাখবে, বাড়ি করবে, এই চিন্তাটা কিন্তু তাদের নাই, যার জন্য দুর্নীতি কিন্তু হচ্ছে না, ওখানে একেবারে কম। আমাদের দেশে একটা পর্যায়ে চলে আসছে, দুর্নীতি এখন অনেক কমে গেছে। আজকে দেখেন বিদ্যুতের আমাদের জননেত্রী শেখ হাসিনা কিন্তু বিদ্যুতের দায়িত্বে আছেন। এক সময় যখন তিনি দায়িত্ব নেন তখন আমাদের এই সিস্টেম লস এত বেশি ছিল, আমাদের বর্তমান মন্ত্রী এবং চেয়ারম্যান জিরো টলারেন্স যেটা বলছে আমাদের বিদ্যুতে কিন্তু আপনি 8 সাল থেকে শুরু হয়েছে। আপনি জিরো টলারেন্সের কথা বলছিলেন, আপনি জানেন যে কয়েকদিন আগে একটি খবর প্রকাশিত হয়েছে একাধিক পত্রপত্রিকা, আমি শুধু এরকম বলি যে পিডিবির 2 সিবিএর নেতার দখলে রয়েছে 2টি সরকারি গাড়ি। তারা দীর্ঘ 9 বছর ধরে অবৈধভাবে গাড়ি দুটি ব্যবহার করছেন, চাকরি থেকে অবসরেও গেছেন এই 2 কর্মচারী, পিডিবির এই 2 কর্মচারী, তারপর গাড়ি দুটি ব্যবহার করছেন। তাদের একজন হচ্ছেন আপনি। জি। তো এই গাড়ি দুটির পিছনে শুধু জ্বালানি খরচ বাবদে মাসে ব্যয় হচ্ছে 1 লাখ টাকা, সরকারি কোষাগার থেকে টাকা দেওয়া হচ্ছে, কেন এটি আসলে এটা আপনাকে ভুল তথ্য দিয়েছে। আচ্ছা, সিবিএ নেতারা ব্যবহার করে কখন, যখন তার প্রয়োজন হয়, তার নিজের ব্যক্তিগত প্রয়োজনে কিন্তু গাড়ি ব্যবহার করে না। ব্যবহার করে আপনার চাকরিতে না থাকলেও কি এটি আপনারা ব্যবহার করতে পারবেন? জি, আমরা 10% কোটায় ট্রেড ইউনিয়ন করা যাবে এবং শ্রমিকরা যদি চায় তাহলে সম্ভব, সেই হিসাবে আমরা আছি। সেটার ক্ষেত্রে কোনো দুর্নীতি বা ওরকম না, ও দুর্নীতি কোনো প্রশ্নই আসে না। দুর্নীতি করবো কেন? আমাদের বেতন বেশি দিয়েছে সরকার, আমাদের ভালো। ধন্যবাদ ডক্টর সরকার মাহমুদ শামীম। ডাক্তারদের সম্পর্কে বা যারা ডাক্তার হয়ে বিভিন্ন ক্লিনিক পরিচালনা করার মালিক হন, তাদের সম্পর্কে একটা অভিযোগ আছে যে তারা আসলে কোন চিকিৎসার জন্য কত টাকা নেবেন, কোন কিছুর জন্য কিভাবে টাকা ঠিক করবেন, কোন অপারেশনের জন্য কিভাবে টাকা ঠিক করবেন, সেটির ব্যাপারে তারা কখনো তাদের নিজের সিদ্ধান্ত তারা নিজেরা নেন এবং তাদের কোনো রকম কোনো নিয়ম নীতির মধ্যে দিয়ে তাদের থাকা যায় না। এই ব্যাপারটি আপনি আসলে কিভাবে দেখেন? না, এইটা তো আপনি এখন যদি বলেন যদি আমি একটা প্রাইভেট প্র্যাকটিস করছি, আমি কত টাকা ভিজিট নিব এটা কেউ রাষ্ট্র ঠিক করে দিবে, আমি তার বিরোধী। আচ্ছা, কারণ এখানের মধ্যে যেটা একেবারে আপনি বাজার অর্থনীতির যুগ, আমি আমার মতো করে আমি যদি একটা বিক্রি করব সেবাটা, যে আমার কাছে একজন চেম্বারে একজন রোগী আসবেন, আমি যদি নিজে বলি যে আমার ভিজিট 2000 টাকা, তা আমাকে যদি পছন্দ হয় তাই তো আপনি আসবেন, আমার সেবাটা আপনার প্রয়োজন, এটার মূল্যটাকে নির্ধারণ করবো, সরকার নির্ধারণ করতে পারবে না, আমি অনেক কারণে করতে পারি সেটা। সুতরাং এটা নিয়ে আমার প্রশ্ন না, প্রশ্ন হচ্ছে এখানের মধ্যে দুর্নীতি অন্যভাবে আছে। যদি আমি এখন সরকারি চাকরি করলাম, ওখান থেকে রোগী ভাগায় নিয়ে আসলাম বা আইনে কোন, এগুলোকে আপনি দুর্নীতি বলতে পারেন। আপনি বলতে পারেন যে আপনি এখানের মধ্যে যে সেবাটা দিবেন সেখানের মধ্যে যে রিয়েজেন্ট ব্যবহার করার কথা সেটা না করে আপনি টেস্ট মানে নিম্নমানের রিয়েজেন্ট ব্যবহার করলেন, যে ডাক্তারকে দিয়ে এটা করালে আপনার এটা অথেন্টিক হতো। আপনি শুধু আপনার কথাই বলেন না যে এরকম ঘটনা তো শোনা যাচ্ছে প্রতিনিয়তই, সরকারি মেডিকেল কলেজ থেকে আসলে রোগী ভাগিয়ে নিয়ে আসা, সরকারি হাসপাতাল থেকে রোগী নিয়ে আসা, তিনি সরকারি চিকিৎসক অথচ ওখানে চিকিৎসা না করে তার প্রাইভেট প্র্যাকটিসের মধ্যে তার চিকিৎসাটাকে নিয়ে আসা বা অপারেশন করা, সেগুলির ব্যাপারে বন্ধ করার কোনো উপায় রয়েছে কিনা? ওই যে আমি বললাম নৈতিক শিক্ষাটুকু যদি থাকে, কারণ একটা দারুণ অসম একটা প্রতিযোগিতা,
এখানের মধ্যে। কারণ আমাদের যে রাষ্ট্রীয়ভাবে যে জিনিসগুলোকে নীতি নির্ধারণের বিষয়গুলোতে আমাদের কিছু গলদ আছে বলে মনে করি। আপনি যদি স্পেসিফিক চিকিৎসকের কথা বলেন, এখানে একটা ভীষণ প্রতিযোগিতা চলছে, অসুস্থ প্রতিযোগিতা এভাবে যে আপনার এখন বাংলাদেশের মেডিকেল কলেজ 110টা না 104টা প্রায় মেডিকেল কলেজ, ডাক্তার আছে প্রায় 96,000। হ্যাঁ, প্রতি বছর বিভিন্ন মেডিকেল কলেজ থেকে ডাক্তার বেরোচ্ছে আপনার ডাক্তার বেরোচ্ছে প্রায় 1 লাখের মতো, সরি 10,000-এর মতো করে। আগামী 10 বছর পর আরো 1 লাখ ডাক্তার আসবে। তো এখনকার 96,000 আরো 10 লাখে 10 বছর পর 2 লাখ ডাক্তারকে আমরা আসলে নিতে পারবো। সবার সবচেয়ে মেধাবী অংশ বাংলাদেশের যারা ডাক্তার, তারা তো মেধাবী এবং তারা ওই জায়গায় আসছে। এবং এই যে একটা মানে আমাদের ব্যাপারটা কি, আমাদের কি ডাক্তার দরকার নাই নাকি ডাক্তার অলরেডি এক্সস্টেড আমরা, মানে ডাক্তার কি এখন আমরা বেশি উৎপাদন করছি? অবশ্যই আমাদের থেকে বেশি উৎপাদন করতেছে ডাক্তার, যত দরকার তত না। কারণটা কি আপনি বুঝে, আমাদের যে রেশিও, একটা স্ট্যান্ডার্ড হসপিটাল চলতে হলে একটা ডাক্তার থাকতে হবে, 3টা থাকতে হবে নার্স, রাইট। 3টা নার্স থাকলে আপনার তার সাথে সাপোর্টিং স্টাফ যদি বলে সেটা থাকতে হবে 9 জন, 1:3 যদি এইভাবে ধরি। সেখানের মধ্যে বাংলাদেশে ডাক্তার হয়ে গেছে বেশি, সেই তুলনায় নার্স আছে আরো কম, সংখ্যার পরিমাণ 40-50 হাজার হতে পারে। আর যে নিয়োগ বন্ধ আজকে অনেকদিন ধরে, 3য় শ্রেণী 4র্থ শ্রেণী, তো হসপিটাল ম্যানেজমেন্ট চাইবেন, আপনি ভালো জিনিস চাইবেন, শুধু ডাক্তার তৈরি করলে হবে? ডাক্তার তৈরি করলে হবে না। আপনাকে ধন্যবাদ অধ্যাপক আই.কে. সেলিমুল্লাহ খন্দকার। একটি অভিযোগ আমি অভিযোগ হিসেবে দেখতে চাই না যে আপনি আমাদের সবার প্রিয় লোক। আপনি যত না শিক্ষক, তার চেয়ে অনেক বেশি শিক্ষক নেতা, এবং শিক্ষক নেতা হওয়ার কারণে আপনার ভালো পোস্টিং হয়। যদি সরকার আওয়ামী লীগ ক্ষমতা থাকে, আপনি আপনার পছন্দ মতো জায়গায় আপনি থাকতে পারেন। সেটি কি এক ধরনের প্রভাব বিস্তার করা, আমি আরো সরাসরি বলে সেটি এক ধরনের দুর্নীতি কিনা? এটা অবশ্যই দুর্নীতি বলা যাবে। তবে আমি ব্যক্তিগতভাবে এই অভিযোগটাকে নিচ্ছি না। এর জন্য আমি আমার 29 বছর চাকরি, আমি ক্লাসরুম টিচার অলওয়েজ, আমি কোনোদিন অফিসের চাকরি করিনি। অফিসে চাকরি করলে খারাপ আমি সেটা বলছি না, কিন্তু আমি ব্যক্তিগতভাবে শ্রেণী শিক্ষক, আমি শিক্ষক নেতা হলো আমি সবসময় ক্লাসে গেছি, ছাত্রদের সাথে আমার কাজ। আপনার সেই রাজনীতি আপনার শিক্ষকতা জীবনে অন্য প্রভাব বিস্তার করেছে কিনা? বা আমি যদি অন্যভাবে প্রশ্ন করি যে আওয়ামী লীগ সরকার ক্ষমতা না থাকলে এই যে আপনার শহরে আপনার থাকা, এটা সেগুলি বাধাগ্রস্ত সবসময় কাজ করে আমি সেটা বলি না, তবে এটা অনেক সময় কাজ করে। আমরা যখন শিক্ষকদের দাবি দাওয়া নিয়ে কাজ করি, পেশাজীবী দাবি দাওয়ার ভিতরে আমি আমার সংগঠনটাকে আমরা সীমাবদ্ধ রাখার চেষ্টা করছি। অনেকে তো এখন ধরেন রাজনীতিকরণ বিভিন্ন সংগঠনে খুব বেশি, কিন্তু আমাদের শিক্ষক সংগঠনটা মোটামুটি আমরা সবচেয়ে কম রাজনৈতিক সম্পৃক্ততা আছে। আমরা আমাদের পেশার দাবি দাওয়া নিয়ে, এটা আপনি নিজেও জানেন, আমরা সকল সময় কিন্তু আন্দোলন সংগ্রাম করছি। স্যার, আমি আরেকটা প্রশ্ন এরকম করতে চাই। ধরেন কবি নজরুল সরকারি কলেজে আপনি কাউকে প্রমোশন দিবেন, কেউ কাউকে অন্য জায়গায় পদায়ন করবেন, তখন আপনি এইটা বিবেচনা করেন কিনা যে তিনি কোন রাজনৈতিক দলের মতের আদর্শের সমর্থক? আপনি শিক্ষা ক্যাডারে আমরা এটা গর্ব করে বলতে পারি, এটা আমরা সরকারকেও কৃতিত্ব দিই, আমাদের নিজেরও আমরা কৃতিত্ব নেব। এই জন্য একজন ব্যক্তি ডিপ্রাইভ হয় না। এই যে রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে পদায়নের ক্ষেত্রে, আর্থিক সুযোগ সুবিধার ক্ষেত্রে একজনকেও কিন্তু ডিপ্রাইভ করা হয় না। শিক্ষা ক্যাডার এটা থেকে মুক্ত। বাংলাদেশের জনাব জহিরুল ইসলাম চৌধুরী, বিদ্যুৎ খাতে দুর্নীতি বললে আপনি কোন কোন দুর্নীতিকে চিহ্নিত করতে চান? সিবিএ নেতা হিসেবে আপনি দুর্নীতির বিরুদ্ধে কি অবস্থান নেন? সিবিএ নেতা হওয়া বিদ্যুৎ খাতে খুব লাভজনক কিনা? আসলে আপনারা একটা সময়ে হয়তো এটা চিন্তা করছেন, এটা বিএনপি আমলে হয়তো চিন্তা করছেন। বিএনপি আমলেও কিন্তু আমরা দেখিনি কোনো সিবিএন নেতা 2 নম্বরই করে অনেক কিছু করছে। যেমন আপনি একটু আগে আমাকে বললেন যে গাড়ি ব্যবহার, এই গাড়ি ব্যবহার আওয়ামী লীগ সরকার বিধায় আপনি আজকে প্রশ্ন করতে পারছেন। এর আগে কিন্তু বিএনপি ক্ষমতায় ছিল, কেউ প্রশ্ন করেনি। আর আমরা কখনই ছিল সেটা তো আমরা ভুলেই গেছি। না, ভুলে গেছেন, ভুলে যাবেন তো, ভুলে যাওয়া স্বাভাবিক, কারণ ওরা যখন অনেক কিছু করছে সেখানে আপনাদের কথা নেই। আর আমরা কোনো সময় ব্যবহার করি, মাঝে মাঝে ব্যবহার করি, সেটা কি জন্য? এই পিডিবির স্বার্থে, এই সরকারের স্বার্থে। এই সরকারকে আপনারা গাড়ি ব্যবহার তো একটা রয়েছে যে বাংলাদেশের সিবিএ নেতারা নাকি অনেক বড় লোক। আমি মনে করি কি জানেন, প্রতিটা সিবিএ নেতার 2টা করে গাড়ি দেওয়া উচিত। এই জন্য উচিত যে আপনার এই সংস্থাকে টিকায় রাখছে ওরাই। আচ্ছা, ওরাই শ্রমিক সংগঠন যারা আছে এদেরকে ওই চুরি থেকে বিরত রাখতেছে, ওই চুরি করার কোনো স্কোপ দিচ্ছে না। এই সিবিএ নেতা চুরি না করার জন্যই তো আপনি বেতন পান। না, এই জন্যই তো, এই জন্য ওদেরকে সবসময় কাউন্সিলিং করা হয় যে কোনো অবস্থায় চুরি করে না। আপনারা দেখেন 8,000 শ্রমিক কর্মচারী নিয়োগ হয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে, একটা রেফারেন্স দিতে পারবেন না যে কোনো সিবিএ নেতা বা কোনো কর্মকর্তা চুরি করছে বা এই ইয়ের সাথে জড়িত। আপনি দেখেন এর ভিতর আপনার অনেকগুলি নিয়োগ হয়েছে। আপনি আমাদের সিবিএর কথা একটু আগে বললেন যে এটা লাভজনক কিনা, লাভজনক কিনা আপনি জানতে চেয়েছেন। আসলে এটা কোনো লাভজনক না, এটা একটা নেশার মতো হয়ে যায়। যারা এই নেতৃত্ব দেয় তারা শ্রমিকের কাজ করার জন্য একটা নেশা, তার কি প্রবলেম
তার কোথায় অসুবিধা। দেখেন আমাদের অনেকগুলি ডিপার্টমেন্ট আছে, আমাদের এই ডিপার্টমেন্ট বলতে আমাদের ডাইরেক্টরেট আছে, যেমন একটা আছে ইএনডি, আচ্ছা। অর্থাৎ তদন্ত শৃঙ্খলা। এরা যদি কোনো শ্রমিক কর্মচারী কর্মকর্তা কোথাও করে দুর্নীতির সাথে জড়িত থাকে, ওদেরকে দুদক যেমন আপনার তদন্ত করে ব্যবস্থা নেয়, আমাদের কিন্তু অহরহ এরকম ব্যবস্থা নেওয়া হচ্ছে। ছোট ছোট প্রবলেম, ছোট ছোট কেউ দুর্নীতি করতে চায়, লাইন যদি কেউ ডাইরেক্ট দেয়, এইটা কোনো অবস্থায় এটা কিন্তু স্বীকৃত না। এবং আমরা কোনো শ্রমিক নেতৃবৃন্দ কখনোই কিন্তু এটা সায় দিই না। এবং আমাদের বক্তব্য হলো যে কোনো শ্রমিক কর্মচারী যদি এর সাথে জড়িত থাকো, সাথে সাথে চেক করা হবে। এবং আমরা কোনো আপনি নিজেও এরকম কোনো কিছুর সাথে জড়িত নাই? না, অবশ্যই নেই। আমরা চ্যালেঞ্জ করতে পারি। আমাদের সিবিআই নেতৃবৃন্দ এই আওয়ামী লীগের সময় আমরা চ্যালেঞ্জ করতে পারি যে একটা উদাহরণ যদি দিতে পারি। মোটামুটি ভাবে সিবিআই নেতৃত্ব ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো। না না, শোনেন, আমি একজন ন্যাশনাল টিমের প্লেয়ার, আমার আল্লাহ যা দিছে অনেক। আমি 75 থেকে ফার্স্ট ডিভিশন ভলিবল খেলি, ন্যাশনাল টিমে অনেক দেশে গিয়েছি, আমার আল্লাহর রহমতে চলার মতো টাকা আছে। অতএব আমি কখনোই ওই 2 নাম্বার করতে যাব না। আর এখন যে বেতন পাই, চলার সম্মত টাকা থাকলে অনেকে 2 নম্বরই করে। আমি আমার কথা বলি, আমি এখন 75,000 টাকা বেতন পাই, আমি কেন চুরি করতে যাব? একটা হেল্পার এখন ওভারটাইম সহ তার 50,000 টাকা বেতন হয়, একটা ড্রাইভার 40-50,000 টাকা বেতন পায় নতুন এই স্কেলে। এই স্কেল যে ড্রাইভারের বেতন কত? জি, এটা ড্রাইভারের বেতন কত বলে? ওভারটাইম সহ 70,000 টাকা বেতন পায় যারা সিনিয়র। একটা ড্রাইভার যদি 70,000 টাকা বেতন পায়, সে তেল বিক্রি করবে না? আমার ডাক্তাররা শুনলে এখন না না, হবে তো। আপনার এক একটা এই যে স্কেল, নতুন স্কেলে, যেমন আমার এখন 37,000 টাকা স্কেল, এই স্কেলে আমি 70-75,000 টাকা বেতন পাবো। আমি কেন চুরি করতে যাবো? কেন আমি 2 নম্বরই করতে যাবো? এক্সেলেন্ট পয়েন্ট। আমরা একটু ডক্টর সরকার মাহবুব আহমেদ শামীম, আপনার কাছে একটু জানতে চাইবো যে চিকিৎসকদের পদোন্নতি, পদায়ন, কর্মকর্তা কর্মচারীদের নিয়োগে অবাধ ঘুষ লেনদেনের অনেক অজস্র অভিযোগ ছিল স্বাস্থ্য অধিদপ্তরের এগেইনস্টে, স্বাস্থ্য মন্ত্রণালয়। এখন অবশ্য বলা হচ্ছে যে নতুনভাবে দায়িত্ব নিয়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রী থেকে স্বাস্থ্যমন্ত্রী হয়। এবার ডক্টর জাহিদ মালিক বলছেন যে খুব একটা অবস্থা নেই, যতটুকু আছে তাও থাকবে না, স্বাস্থ্য খাতে সিন্ডিকেট এবং অনিয়মের বিরুদ্ধে শুদ্ধি অভিযান চলবে তিনি বলছেন। এখনকার অবস্থাটা আসলে কিরকম বলে আপনি মনে করেন? এখনকার মানে এই নতুন মন্ত্রিসভা গঠন করার না, পরে এই 1-2 বছর অবস্থা যদি আপনি বলেন। খুব ভয়ঙ্কর অবস্থা, খুব ভয়ঙ্কর অবস্থা ইন এভরি সেন্স যদি বলেন না আপনি। এখন এটা তো শুধু ডিজি হেলথের কথা বললে লাভ হবে না, প্রত্যেকটা জায়গাতেই তো একই অবস্থা। যে এখন যদি আপনি শুধু এখন, তবে স্বাস্থ্যক্ষেত্রে সবচেয়ে মানে আপনার ইয়েগুলো, নিয়োগগুলো যে শুধু টাকা পয়সার ক্ষেত্রে হচ্ছে না, এটা পলিটিক্যাল অ্যাফিলিয়েশন দিয়েও হচ্ছে অনেকগুলো। এখন আপনি বলতে পারেন যে পলিটিক্যাল অ্যাফিলিয়েশন থাকা তো ভালো, অ্যাফিলিয়েশন থাকলে তো চাকরি হবেই বা ভালো পদোন্নতি যাবেই। কিন্তু এইখানের মধ্যে যদি আপনি বলেন যে যোগ্যতাকে, যদি কোনো যোগ্য মানুষকে ডিপ্রাইভ করে যদি মানে দলীয় লোককে দেওয়া হয়, তাহলে যেটা অবশ্যই দুর্নীতি। সেই দুর্নীতির প্র্যাকটিস আজকে থেকে না, বিরুদ্ধে আজকে অনেক বছর ধরেই আছে। স্বাস্থ্য মানে ভালো পোস্টিংয়ের জায়গা, ডাক্তারের তো একটা প্রাইস পোস্টিংয়ের একটা ব্যাপারই থাকে, ভালো একটা কিছু থাকে। সরকারি হসপিটালে যদি ভালো পোস্টিং থাকে ডাক্তারদের, বা জায়গা মতো পোস্টিং থাকে, তাদের প্র্যাকটিস ভালো থেকে শুরু করে আর অনেক সুযোগ সুবিধা থাকে। সেই কারণে দুর্নীতির যে অভিযোগ মানে স্বাস্থ্যক্ষেত্রে, এটা আজকে 2-4 বছরের জন্য না, এটা অনেক বছর থেকেই চলছে এভাবে। তো এইখানে শুধু এখন করে বললে হবে না, এখন ইয়াটা পাল্টেছে, স্টাইলটা পাল্টেছে। এই দুর্নীতির মধ্যে তো আসলে ডাক্তাররাও জড়িত থাকেন, অবশ্যই জড়িত থাকে। ডাক্তারদের মতো এরকম একটা মহান পেশায় এসেও এই দুর্নীতি করা কি কারণে? এখানে যেখানে মানে সরকারি চাকরিতে বেতন ভাতা অনেক বেড়েছে। না না, এটা তো আপনি একটা সার্ভিসের কথা বললেন। আপনি মহান পেশা বলে ডাক্তারকে আর করে লাভ না। ডাক্তারি পুরোপুরি সেবা বিক্রি করার পেশা, সেবা আমরা বিক্রি করি। মহান বাংলাদেশে যদি কেউ বলে যে আমি শুধুমাত্র মানুষের সেবা করার জন্যই ডাক্তারিতে এসেছি, এটা একটা মিথ্যা কথা, নির্জলা মিথ্যা কথা। আমি এটা বিশ্বাসও করি না, এটা সম্ভব না। বলতেও পারে 2-1 জনকে, এটা এক্সেপশন হয়ে গেছে। এটা ইচ্ছা করলে আপনিও বলতে পারতেন যে আমি বলতে পারি না, আমি 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 আমার সেবাকে বিক্রি করি। আমি শুধু হ্যাঁ, এর মধ্যে আমি অনেক কিছু হেল্প করতে পারি মানুষকে। আমি অনেক ধরনের মানুষকে হেল্প করি। আমার জায়গায় যেহেতু আমি একটু মানে একটু ধনী পেশেন্টদেরকে দেখি বেশি, তো আমার কাছে কোনো গরিব পেশেন্ট আসলে তাদেরকে অনেক হেল্প করি আমি। দ্যাট ইজ ডিফারেন্ট। সেবার মতোই আছে সেবা, কিন্তু সেবা শুধুমাত্র যে আপনি যেটা বললেন যে ফিলান্থ্রপিক ভাবে কেউ ডাক্তারি বাংলাদেশে করতে আসে না। তো সুতরাং বাংলাদেশে আমি যে কথা বললাম যে অসম প্রতিযোগিতা চলছে একটা জিনিস, আপনি সব ডাক্তার কিন্তু ভালো নাই, ম্যাক্সিমাম ডাক্তার খারাপ অবস্থায় আছে। একটু আগে আমি শুনে খুব খুশি হয়ে গেলাম যে একজন ড্রাইভার 70,000 টাকা বেতন পাচ্ছে। তো আমার ডাক্তার তো 20,000 টাকাও বেতন পায় না, সবচেয়ে বেশি পড়াশোনা করে, সবচেয়ে বেশি সরকারি চাকরি করলে তো নিশ্চয়ই, সরকারি চাকরি করলেও এখনো সরকারি চাকরি করলে তো প্রথম স্কেলই তো অনেক বেশি। সপ্তাহের কয়জন সরকারি চাকরি করলে তো সরকারি চাকরি তো ডাক্তারদের জন্য অনেকেই আছে, কিন্তু ডাক্তাররা তো ঢাকার বাইরে যাবে না,
গ্রামে গিয়ে থাকবে না, ইউনিয়ন পরিষদে কাজ করবে না, এরকম নানা কিছু থাকে আর কি, সেটার সেজন্য জন্য সরকারি চাকরি এটাও কিন্তু আপনার পুরোপুরি সত্য বলেন, আপনি ওই পারসেপশন থেকে বলছেন সবকিছু, ব্যাপারটা কিন্তু এখন তা না। আপনি যদি ইউনিয়ন পর্যায়ে একটা ডাক্তারকে ভালো একটা ফ্যাসিলিটিস দেন, ফ্যাসিলিটিস মানে তার তো ফার্স্ট ক্লাস অফিসার, তাকে যদি আপনি একটা ভালো বাড়ি না দেন, কম্পেয়ার করলে আপনি যদি প্রশাসন খাতের একটা আমাদের বন্ধু যে সুযোগ সুবিধা দিচ্ছে, তার তো একটা চেয়ারও নাই, টেবিলও নাই, কিছুই না। আপনি তো ইউনিয়ন পর্যায়ে গিয়ে সেবা চাইবেন তার কাছ থেকে, সেম সেবা পাবেন না আপনি। তাহলে তাকে সুযোগটা শুধু বেতন দিয়ে বিচার করলে চলবে না, তাকে অন্যান্য যে আনুষঙ্গিক সুবিধা অন্য ক্যাডাররা যা পাচ্ছে সেই সেবাগুলো, যে সুবিধাগুলো যদি সে গ্রামে পায়, আমি বিশ্বাস করি কোনো ডাক্তারই ওখান থেকে চাইবে না, বরঞ্চ সে ফ্রেশ খাইতে চাইবে। সে সাইন্টিফিকভাবে জানে যে ভালো খাওয়া ভালো চলা করতে হলে ওখানে করতে হবে। জনাব সেলিমুল্লাহ খন্দকার, আমি আপনাকে জানতে চাইবো যে শিক্ষা খাতে আপনারা যারা আছেন, অনেক সময় দাবি মানার ক্ষেত্রে আমরা একটা চাপ দিতে দেখা যায় যে আপনারা আসলে শিক্ষা কার্যক্রম বন্ধ করে দিয়ে সরকারের উপরে চাপ দিতে চান। ওই বিষয়টিকে আপনারা সুনীতি বলবেন কিনা, যে আমরা অনেক সময় দেখি দাবি আদায়ের লক্ষ্যে আপনারা পাঠদান কর্ম এটা খুব বিরতি বেশি রাখেন। না এই ধরনের ঘটনা। বিগত আপনি একটা সময় দেখান যে খুব ৭৮-৭৯ সালেও আমাদের শিক্ষা ক্যাডারে ৮৪ দিন ৫৪ দিন ধর্মঘট ছিল, কিন্তু বিগত সময়গুলোতে হয়তো বিচ্ছিন্নভাবে একদিন ২ দিন আমরা হয়তো কর্মবিরতিতে গেছি, কিন্তু এর বেশি না আর কি। না, কর্মবিরতিতে ঘোষণা দিয়ে না গেলেও না, আসলে ঘোষণা দিয়ে যাওয়া হয়েছে, প্রতীকী ঘোষণা কর্মবিরতি দিয়ে হয়তো করে আমাদের দেয়ালে পিঠ থেকে গেলে আমরা হয়তো করছি বিচ্ছিন্ন কিছু, কিন্তু এটা আমাদের না। শিক্ষা তো একটা বড় সেক্টর, আমরা একটা ছোট সেক্টরে, গভর্নমেন্ট কলেজের একটা সেক্টর, তাই না? তারপরে শিক্ষাটা বিশাল সেক্টর। জি, আরেকটি অভিযোগ হচ্ছে শিক্ষকদের বিরুদ্ধে, যেটি শিক্ষকদের সেটি হচ্ছে যে প্রতি বছরই এই অভিযোগটি খুব বড় করে আসে। সেটি হচ্ছে একটি হচ্ছে ক্লাসরুমের পড়াশোনার বাইরে অন্য জায়গায় পড়াশোনাটা বিক্রি করার প্রবণতা। ৩ নম্বর অভিযোগটা আসে হচ্ছে প্রশ্ন ফাঁসের অভিযোগ। ৪ নম্বর অভিযোগটা আসে হচ্ছে যে সরকারি কলেজ বা বড় বড় কলেজগুলিতে যারা ক্ষমতাসীন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের সাথে বিভিন্ন বিষয়ে স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে ইয়া করা, এগুলিকে আপনারা কিভাবে? এখন পরেরটা আসে, ছাত্রদের সাথে আসলে শিক্ষা প্রতিষ্ঠানে এটা একটা বড় সমস্যা আমাদের আছে, যে ছাত্ররা একটা এখন বিবিধ কারণে একটা তাদেরকে ম্যানেজ করা, কিন্তু এটা কর্তৃপক্ষের জন্য বিশাল একটা চ্যালেঞ্জ। তা আমি মনে করি যে প্রতিষ্ঠান প্রধান যদি অনেস্ট থাকেন, এটা কিন্তু সমস্যা হওয়ার কথা না। এটা প্রতিষ্ঠান প্রধানের উপরে ডিপেন্ড করে অনেক কিছুই এটা। আর আপনার কোচিং এর যেটা কথা বলছেন, এটা আছে, প্রবণতাটা আছে। সেটার কারণ হচ্ছে প্রান্তিক লেভেল থেকে এখন যে পরিমাণ ছাত্র আসছে, ওই হিসাবে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান নাই, ছাত্র সংখ্যা অনেক বেশি। একটা প্রতিষ্ঠানে হয়তো ১০,০০০ ছাত্র থাকার কথা, সেখানে ৩০,০০০ ৩৫,০০০ ছাত্র ভর্তি হচ্ছে। আমাদের আসন সংখ্যা যা, তার চেয়ে সরকার বেশি ভর্তি করাচ্ছে। কারণ প্রাইভেট কলেজের সেই ভর্তি তো আপনারা ছাত্র সংগঠনগুলি যা বলে তাই কি বেশিরভাগ? এটা শিক্ষা ক্ষেত্রে দেখেন, আমি বলি এটা হয়তো আপনাদের নজরে আসে নাই। ২০০৯ সালে বর্তমান প্রধানমন্ত্রীর কারণে ভর্তি পদ্ধতিতে যে আধুনিক যে ডিজিটালাইজেশন পদ্ধতিতে ভর্তি একদম ফেয়ার, ১০০% অনার্সে এবং ইন্টারমিডিয়েট। আমাদের জন্য বড় একটা চ্যালেঞ্জ ছিল সবসময় ভর্তি। ২০০৯ সালের সময় আমি ঢাকা কলেজে শিক্ষা মন্ত্রণালয়ে গেলেই যে আমি শুধু ভর্তির ক্ষেত্রে একদম ফেয়ার হচ্ছে। আমি যে শুধু তদবির করতে দেখি বা তদবিরের জন্য মানুষ যায় দেখি, তাদের কোনো লাভ হয় না। না, তদবিরের ব্যাপারটা, শিক্ষক বদলিটা বিষয়টা হচ্ছে এটা আমরা আপত্তি জানিয়ে আসছি। আপনি জানেন যে আসলে ভর্তির ক্ষেত্রে তদবিরের না, ব্যাপারটা ভর্তির ক্ষেত্রে আসলে স্কুল লেভেলে কিছুটা আছে, কিন্তু ইন্টারমিডিয়েট লেভেলে, অনার্স লেভেলে একদম ফেয়ার ভর্তি হচ্ছে, কম্পিউটারের সিস্টেমে ভর্তি হচ্ছে, ডিজিটাল পদ্ধতিতে। আর কোনো সুযোগে নট এ সিঙ্গেল ওয়ান, আর কোনো সুযোগই নেই, নট এ সিঙ্গেল ওয়ান ভর্তি অনার্সে ইন্টারমিডিয়েট। এটা সরকারের একটা বড় সাফল্য। সরকার এটাকে ক্যাপিটালাইজ করতে পারতেছে না, এটাকে বাইরে মনে হচ্ছে। কিন্তু ভর্তিতে যেমন আমরা ঢাকার ৭ কলেজ, এখন ঢাকা ইউনিভার্সিটি আন্ডারে আমাদের অ্যাডমিশনটা করাচ্ছে ঢাকা ইউনিভার্সিটি। জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে ভর্তিটা করাচ্ছে, সেটা সারা বাংলাদেশে এতগুলো সরকারি কলেজ বা বেসরকারি কলেজ আছে, সব জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি করাচ্ছে। কলেজগুলোর এখানে কিছু করার নাই। ইন্টারমিডিয়েটে বোর্ডে নিয়ন্ত্রণ করতেছে। একটা ভর্তিও কলেজ অথরিটির কোনো ক্ষমতায় নাই। ট্রান্সফারের ক্ষেত্রে কলেজ অথরিটির ন্যূনতম ক্ষমতা নাই। ছাত্র নেতাদের তো প্রশ্ন আসে না। প্রশ্ন ফাঁসটা এখন ধরেন এটা একটা বিশাল অভিযোগ। এখন এটা তো সরকারের চিহ্নিত করতে পারে না, এটা দুর্ভাগ্যজনক। আমরা মনে করছি যে শুধু এখানে তো শিক্ষা মন্ত্রণালয় একা পারবে না, গভর্নমেন্টের বিভিন্ন আইন শৃঙ্খলা এজেন্সি আছে, তারা অভিযোগগুলো নিচ্ছে আমরা সবাই, কিন্তু চিহ্নিত করা কেন সম্ভব হয় এটা জানি না। এখন বারবার হয়তো আমাদের দিকে অভিযোগ আসছে, আমরা শিক্ষা ব্যবস্থাপনা আছি, এটা অস্বীকার করা যাবে না। তো আমি নিজেও, আপনি দেখবেন যে আমি নিজেও বারবার বলছি, যাদের বিরুদ্ধে ক্রমাগত দুর্নীতির অভিযোগ, তাদের বিরুদ্ধে তাকে তো ট্রান্সফার অন্তত করা যায়। সেটাও যদি আমরা না করি, এই অভিযোগটা আমাদেরকে নিতে হচ্ছে, এটা দুর্ভাগ্যজনক। কোচিং বাণিজ্য, আর কোচিং বাণিজ্যটা ওই যেটা বললাম, আপনার ছাত্র সংখ্যা অনেক বেশি, যার ফলে ক্লাসে পাঠদানটা অনেক সময় কার্যকর করা যায় না।
আমার কলেজে আমি বলি, আমি কবি নজরুল গভর্নমেন্ট কলেজে, এটা তো অনেক পুরনো কলেজ, 1874 সালের কলেজ। ইন্টারমিডিয়েট আমাকে 2000-এর উপরে ছাত্র, আমার আসন 1600, শিক্ষক একেবারেই কম। আমার কলেজে শিক্ষক একেবারে কম, কিন্তু আমাকে ছাত্র দেওয়া হয়েছে 2000। কারণ হচ্ছে যেন আপনি তেজগাঁ কলেজ বা বেসরকারি কলেজগুলোতে ভর্তি হলে 15-20,000 30,000 দিতে হচ্ছে, আর আমার কলেজে গভর্নমেন্ট কলেজে ভর্তি হচ্ছে 2500 3000 2000 দিয়ে, একেবারে বিনা বেতনে গভর্নমেন্ট কলেজে পড়ে। এখন গভর্নমেন্টও চাইছেন প্রান্তিক লেভেলের লোকজনদের একটু সুযোগ দিতে হবে, সেই জন্য গভর্নমেন্ট কলেজে গভর্নমেন্টের একটু চাপ বেশি। কিন্তু এই যে বরাদ্দ না থাকাতে, উনি যেটা বলছেন বরাদ্দ না থাকাতে, সেটা হচ্ছে অতিরিক্ত শিক্ষক দিতে পারতেছে না এবং ভালো শিক্ষক দেওয়া যাচ্ছে না। সচিব এবং বঙ্গবন্ধু জাদুঘরের কিউরেটর জনাব নজরুল ইসলাম খান এসে পৌঁছেছেন আমাদের সঙ্গে। স্বাগত আপনাকে। আমরা যে বিষয় নিয়ে কথা বলছিলাম, আমাদের অনুষ্ঠানের শিরোনাম হচ্ছে কেমনে কমবে দুর্নীতি। আমরা জানতে চাইছি যে এই মুহূর্তে আপনার চোখে বাংলাদেশে কোন খাতে দুর্নীতি সবচেয়ে বেশি, তা কমানোর ক্ষেত্রে কি উদ্যোগ নেওয়া দরকার বলে মনে করেন আপনি, এবং এটা সম্ভব কিনা নেওয়া? আপনি যদি অনুমতি দেন তাহলে একটু অন্যভাবে বলবো। সেটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে সিসেরোর কথা, আজ থেকে 2000 বছর আগে বলেছে, জাস্টিস ইজ দ্য সাম অফ অল ভার্চু। জাস্টিস ইজ দ্য সাম অফ অল ভার্চু। তো জাস্টিসে আসলে যদি ঠিক না থাকে তাহলে কিন্তু অনেক দিকে সমস্যা হয়। মনে করেন এর সাথে পুলিশের ব্যবস্থা, অন্য প্রশাসনিক ব্যবস্থা, সবগুলো। তো আমার যেটা মনে হয়, আপনি যেটা বললেন সেটা, আমি গ্রামের যে খোঁজ রাখি সেটাতে আমি দেখেছি যে জন্মের যে রেজিস্টার, এইটাই বিরাট গন্ডগোল। তার কারণ যে কেউ যে পাল্টে ফেলে দেয় তার ছেলে মেয়ে ভর্তির ব্যাপারে। এখন অনেকে এটা খবর রাখে না, কিন্তু আমি নিজে নিশ্চিত করে বলছি, ইচ্ছে করে পাল্টে ফেলে দেয়। তাহলে প্রথম থেকেই যে হাতে খড়ি হয় যে জন্মদিবসটাই গন্ডগোল বাঁধিয়ে দেয়, এইটা হাত দেওয়া দেয়। দ্বিতীয় আর একটা জিনিস হচ্ছে চাকরিতে প্রথম ঢোকা, ওটা তো জন্মানো প্রথম। আর চাকরিতে প্রথম ঢোকায়ও কেন আমার এত পুলিশ ভেরিফিকেশন, কেন NSI ভেরিফিকেশন, এইটা দিয়েই প্রথমেই কিন্তু তার মাথার ভিতর অন্য একটা জিনিস ঢুকাই দেওয়া হয়, এবং যারা করে তারাও এর ভিতরে ঢুকে যায়। এবং আমি মনে করি কস্টটা দেখা দরকার, যে আমি করলে কত কষ্ট, না করলে কত কষ্ট। তো আমরা যদি না করি, তারপরে যদি চাকরির শর্ত থাকে যে পরে কিছু ধরা পড়লে বাদ, সেটা তো করাই যেতে পারে। কিন্তু এই জন্য সব মানুষকে ইনভলভ করা, প্রত্যেকের ভেরিফাই করতে যে একটা দুর্নীতির ভিতর ঢুকাই দেয়, আমি মনে করি ঠিক না। সুতরাং আমাদের প্রসেস যেটা, প্রসিজিওর যেটা, সেটাতে চেঞ্জ করা দরকার। অনেকে বলে দুর্নীতি কমিশন অনেক জোরদার করা, কিন্তু শুধু এটাতে হবে না। তার কারণ অন্য দিক থেকেও প্রশাসনিক ব্যবস্থাকেও আরও সোজা করতে হবে, মানুষ যাতে ওই লাইনে না যায় তার ব্যবস্থা করতে হবে। তৃতীয় আর একটা দিক হচ্ছে যে অটোমেশন বেশি করা দরকার। তার কারণ দুর্নীতি হচ্ছে ভালোবাসার মতো, কাছাকাছি গেলে একসময় দেখা যায় যে এটা ভালোবাসা হয়ে যায় বেশি থাকলে, প্রক্সিমিটি আসলে। তো সুতরাং যদি আইটির মাধ্যমে হয়, সেখানে কিন্তু প্রক্সিমিটি হয় না, দূরে থাকে, সম্পর্ক তৈরি হয় না। সেকেন্ড হচ্ছে, যদি আইটির মাধ্যমে হয় তাহলে সেকেন্ডের ভিতরে হয়ে যায় সময়। এই যে দুর্নীতির ভালোবাসাটা হতেও কিন্তু একটা সময় লাগে। রিলেশন না হলে দূরের থেকে কেউ বলবে যে আমি টাকা দিচ্ছি, আপনার এটা করে দেন, সেটা করবে না কিন্তু। সুতরাং এই বিষয়গুলো আমরা এখনও সচিবালয়ে কিন্তু সেভাবে করতে পারি না। আমরা উপজেলা, ইউনিয়ন, উপজেলা, জেলায় ধরেছিলাম, কিন্তু সচিবালয়টাকে ফুল অটোমেশন করা দরকার। তার কারণ যারা কমান্ড করবে সেই জায়গা যদি ক্লিন না হয়, তাহলে কিন্তু অন্যরা কিন্তু ঠিক মানতে চাইবে না, হয়তো ভয় পাবে কিন্তু মানতে চাইবে না। সরকারি কর্মচারী কর্মকর্তাদের দুর্নীতি এখন কোন অবস্থায় রয়েছে? মানে তারা কি খুব দুর্নীতি পরায়ণ? মানে বেতন বাড়ানোর পরে কি অবস্থার পরিবর্তন হয়েছে? এটা নিয়ে কি কোনো আসলে গবেষণা বা পর্যালোচনা রয়েছে? আমি দেখি না কোনো গবেষণা। তবে একটা বিষয় হচ্ছে, আমার মনে হয় না এর কোনো পরিবর্তন হয়েছে। একটা কারণ হচ্ছে কি, দুর্নীতি হয় দুটা কারণ, একটা হচ্ছে নিডস আর একটা হচ্ছে অপরচুনিটি। যদি আমার প্রয়োজন থাকে তাহলে আমি করবই। আপনি যদি আজকে আইন করে দেন যে কেউ বিয়ে করতে পারবে না, সবাই বসে বসে প্রেম করবে, কিন্তু এটা হচ্ছে নিয়ম, ফর্মুলা। নিডস থাকলে সেটার দিকে যাবেই। কিন্তু এখন যেহেতু বেতন বাড়িয়েছে, একটা ভালো অবস্থানে আছে, এখন কিন্তু নিডসটা ওইভাবে নেই। সেকেন্ড হচ্ছে অপরচুনিটির। আমার 100 কোটি থাকলে, আমার যদি অপরচুনিটি থাকে 1 টাকা যোগ করা, তাহলে কিন্তু করবে। এখন প্রয়োজন যে অপরচুনিটিসটা কাট করা। সেই অপরচুনিটিসটা একটু আগে বলেছি, প্রশাসনিকভাবে কাট করা যায়, প্রসিডিওরাল কাট করা যায়, আইটির মাধ্যমে কাট করা যায়, কিছুটা ভয় দেখিয়ে কাট করা যায়, কিছুটা সাজা দিয়ে কাট করা যায়। সুতরাং অনেকগুলো জাল একসাথে বুনতে হবে। কিন্তু অপরচুনিটির ক্ষেত্রে অনেক ক্ষেত্রে এরকম বলা হয় না যে এই অপরচুনিটি আসলে দেয়া হয় অনেক সময় পুরস্কার হিসেবে, অনেক সময় উপঢৌকন হিসেবে, অনেক সময় আমার লোক, আমি একটু ভালো থাকতে দিলাম। তার চেয়ে বড় কথা হচ্ছে, এইটা চলে আসছে একটা সিস্টেম। যেমন আমাদের ইঞ্জিনিয়ারিং অফিসগুলোতে আমি যদি খোলামেলা বলি, আমি জানি অনেকে খেপে যেতে পারে, সেখানে একটা পার্সেন্টেজ সিস্টেম আছে। আমাদের অ্যাকাউন্টস অফিসগুলোতে পার্সেন্টেজ সিস্টেম আছে। সুতরাং প্রথম আঘাত করা দরকার এই ইনস্টিটিউশনালাইজ হয়ে, যেখানে সেই ইনস্টিটিউশনালাইজে বন্ধ করলে
তখন কিন্তু উপরালা নিচেরালা আর এক হতে পারবে না, একাকার হতে পারবে না। সেটাতে প্রথম হাত দেওয়া দরকার। এই যে একটা মাঝে মাঝে ছুটকা ফুটকা ধরা হয়, আমি মনে করি দিস শুড নট বি দ্য ওয়ে অফ ডিলিং উইথ। এটা ডিল করা উচিত ইনস্টিটিউশনকে ভেঙে দেওয়া, দুর্নীতির ইনস্টিটিউশনকে যেভাবে ইনস্টিটিউশনালাইজেশন হয়েছে। সেকেন্ড হচ্ছে আমাদের জুডিশিয়ারিকে ঠিক করতে হবে, আমাদের পুলিশকে ঠিক করতে হবে। যদি আমি আগেই বলেছি যে জাস্টিস ইজ দ্য সাম অফ অল ভার্চু, সকল গুণাবলী এক জায়গায় করলে জাস্টিসের সমান হতে পারে, সিসেরোর কথা। সুতরাং বিচার ব্যবস্থাকে এমন করতে হবে যেন দ্রুত হয়, তাড়াতাড়ি হয়। আমাদের পেনাল সিস্টেমেও গড়বড় আছে অনেক। যেমন উদাহরণ, 100 টাকার জন্য 6 মাসের জেল, এটা হতে পারে না। সারা দুনিয়ায় এখন পিকুনিয়ারি পানিশমেন্ট হচ্ছে বেশি। এইটা কর্পোরাল পানিশমেন্ট দিলে অনেকের কিছু হয় না, কিন্তু আর্থিক পানিশমেন্ট দিলে এখন মানুষের গায়ে লাগে। সুতরাং আমাদেরকে সেভাবে পরিবর্তিত করতে হবে। আমরা এটা বিরতি নিচ্ছি, বিরতি নিয়ে আপনার কাছে ফিরবো। যেহেতু আপনার কথা আমরা শুনছিলাম যে সচিব যারা রয়েছেন, যারা প্রশাসনিক সর্বোচ্চ কর্মকর্তা হিসেবে রয়েছেন, তাদের দুর্নীতি করার বা ঘুষ খাওয়ার বা অন্য অনিয়ম করার সুযোগ কতটা, তারা সেই সুযোগ কতটা নিচ্ছেন, কত কত ক্ষেত্রে তারা রাজনৈতিক যে সুপিরিয়র তার ইচ্ছার বলি হচ্ছেন, সেটি আমরা একটু শুনতে চাই। সচিব যেহেতু প্রশাসনের সর্বোচ্চ কর্মকর্তা, সচিব থাকা অবস্থায় ঘুষ খাওয়ার সুযোগ কতটা বেশি, দুর্নীতি করার সুযোগ কতটা বেশি, তারা দুর্নীতি করেন কিনা, অথবা অনেক সময় তারা রাজনৈতিক সুপিরিয়রের মতই মানতে বাধ্য হন কিনা। এইটা ঠিক, তার কারণ যদিও বলা হয় হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ 50-50, কিন্তু আলটিমেটলি হাজব্যান্ড হচ্ছে ডিসিশনটা নেয়। অর্থাৎ যারা পলিটিক্যাল অথরিটি তারা কিন্তু ডিসিশন নেয়, এটা ঠিক। তো যারা ভালো থাকেন তারা খোঁজেন ভালো অফিসার, আবার অনেকে খোঁজেন যারা কাজটা করে দেবে, কাজ হাসিল করবে সেরকম। আমাদের অভিজ্ঞতায় দেখেছি যে রাজনৈতিক অথরিটি যদি শক্ত হয় তাহলে কিন্তু দুর্নীতি করা কঠিন আছে। ওনারা কিন্তু অনেক ইন্টেলিজেন্ট, বুঝতে পারেন কে কী করছে, জনগণের সাথে মানুষের সাথে সম্পর্কটাকে বুঝতে পারেন। এখন এইবার আশা সঞ্চার হয়েছে, যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী বলছেন এবং বেশ কড়াভাবেই বলছেন, আমার মনে হয় কিছুটা হলেও কন্ট্রোল করা সম্ভব হবে। তবে এটা সময়ের ব্যাপার। কেন সময়ের ব্যাপার? কালচারাল ফেনোমেনা। আমাদের দেশে যেমন সেক্সের বিষয় খুব সেন্সিটিভ, টাকা পয়সা ঘুষের ব্যাপারে সেন্সিটিভ না। অন্য দেশে কিন্তু সেক্সের ব্যাপারে সেন্সিটিভ না, কিন্তু ইউরোপিয়ান কান্ট্রিতে কিন্তু টাকা পয়সার ব্যাপারে ভেরি সেন্সিটিভ। আর আপনি যেটা বললেন, উপরালাদের অনেক বড় সুযোগ আছে। যেমন আমি বলি, বড় বড় যেসব চুক্তি হয়, এসব বলা ঠিক কিনা জানি না, কম মানুষের জানা ভালো। সেটা হচ্ছে ধরেন চাইনিজ কোম্পানি বড় বড় যে প্রজেক্ট হয় সেটা চুক্তি হয়, সেখানে আমি খোলামেলা বলতে চাই না, সেসব জায়গায় অনেক স্কোপ আছে বিগ। কিন্তু বহু লোক আছে যারা এই কাসকি মাছও মারে, আবার বোয়াল মাছও মারে, এরকম লোকজন আছে। সুযোগ আছে, বিগ বিগ অপরচুনিটিজ আছে যারা বিগ পজিশনে। এবং এটা অনেকের অভ্যাস খারাপ থাকে, তারা সব ধরনের মাছই মারে, সেটা ডেফিনেটলি অনেক বড় সুযোগ আছে। কিন্তু এটা যেটা বলি, চুরি চাপে একা একা করে বা হয়তো কোনো কোনো সময় পলিটিক্যাল অথরিটির সাথে মিলেমিশে করে, বাট বেশিরভাগ ক্ষেত্রে দেখছি একা একাই করে। তখন অনেকে চান, আমি দেখেছি, আমি কাজ করতে যাই, আমার অভিজ্ঞতা যে অনেকে চান যে তার পক্ষে আমি টাকা পয়সা জোগাড় করে তাকে দিই, কিন্তু উনি সেফ সাইডে থাকেন। এরকম বেশিরভাগ ক্ষেত্রে বেশিরভাগ আমরা প্রথম প্রশ্নটি আবার আপনাকে করতে চাই, আপনি কি মনে করেন যে বেতন ভাতা, মানে খুব সংক্ষেপে বেতন ভাতা বাড়ানোর ফলে এই ঘুষ নেওয়ার প্রবণতা কিছুটা কমবে সরকারি কর্মকর্তা? বেতন ভাতা বাড়ালে কমবে না, তবে যারা কন্ট্রোল করতে চায় তাদের একটা ভালো গ্রাউন্ড আছে। এটা আমি বলেছি যে অপরচুনিটিস থাকলে কখনোই কমবে না, এবং এটা অনেক দিন চলে আসে কালচারাল ফেনোমেনা। এটা একটা অন্যায় মনে করে না, অনেকে মনে করেন এটা আমাদের দাবি এবং প্রাপ্য। অনেকে মনে করেন ব্যবসায়ী এত টাকা কিভাবে করছে, তাহলে কিছু করছে, তাহলে আমার তো কিছু পাওয়ার অধিকার আছে। আমি আলাপ করেও দেখেছি, অনেকের সময় চাকরি করার সময় দেখেছি সেই বিষয়। আমার মনে হয় আমাদের মাল্টি সেক্টরাল অ্যাটাক করতে হবে। অ্যান্টি কারাপশন তো বটেই, প্রসিডিওরাল চেঞ্জ করতে হবে। পাসপোর্ট করতে যে আমার কেন ভেরিফিকেশন দরকার, কয়টা ভেরিফাই করে বাতিল করেছে পাসপোর্ট, সুতরাং সবাইকে ঢালো পাসপোর্ট দিয়ে দাও। তারপরে ঠিক আছে, একজনের বিরুদ্ধে অভিযোগ, সেটা বাতিল করো। আমার কস্ট দেখতে হবে যে কোনটায় আমার কস্ট বেশি। এই যে প্রত্যেকটাতে ভেরিফাই করছে, তার তো একটা কস্ট আছে, ওই অফিসারকে যেতে হয়, আসতে হয়। সুতরাং কিছু বিষয় কিন্তু অ্যালিওর করা হয়। সেই জন্য কৌটিল্যের একটা কথা আমার মনে পড়ছে, সেটা বলছেন যে মাছ পানির ভিতরে থাকবে, ও পানি কিছু খাবেই, তুমি সেটা বন্ধ করতে পারবে না। ঠিক সেরকম আপনি যদি পানির ভিতরে রাখেন, দুর্নীতির পরিবেশে রাখেন, তাহলে সেটা দুর্নীতি করবে। ইউ ক্যানট। অনেকগুলি বিষয় খুব প্রাঞ্জল ভাষায় বর্ণনা করেছেন। আমি জনাব জহিরুল ইসলাম চৌধুরী, আপনার কাছে আমি ছোট্ট একটি বিষয়, একজন দর্শক জানতে চেয়েছেন, আপনি এটা নিয়ে একটু মন্তব্য করবেন কিনা, যে জহির সাহেবেরা কাজ করেন না, তার উপর ওভারটাইম জোর করে নেয়, এই বিষয়টি সম্পর্কে আপনি যদি একটু মন্তব্য করেন। আসলে আমি 1 মিনিটই আপনাকে, 1 মিনিট না পারবো কিনা জানি না, যাই হোক,
এই বিদ্যুৎ প্রবাহ চালু রাখছে কিন্তু আমার শ্রমিক কর্মচারীরা, যারা রাত দিন ঝড় বৃষ্টি বাদল যেখানে অবস্থায় থাকুক, ওরা কিন্তু জানে না ওর ফ্যামিলির সাথে দেখা হবে কিনা, ও কিন্তু লাইনে কাজ করতে যায় মারা যায়। আমাদের প্রতি বছর মিনিমাম 10 থেকে 15 জন লোক মারা যায়, বার্ন হয়, আগুন ধরে যায় প্রতি মুহূর্তে। এবং আপনি দেখেন, আপনার রাতে ঘুমান, আপনাকে পাহারা দেওয়ার জন্য কিন্তু আমার লোক থাকে, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের শ্রমিক কর্মচারী, বিশেষ করে লাইন হেল্পার, লাইনম্যানরা। ঝড় হচ্ছে, আপনার লাইন কিন্তু লাগাই দিচ্ছে, আপনাকে যেন কষ্ট না হয়, আপনি গরমে যেন কষ্ট না পান। একে কেন ওভারটাইম দেবেন না? ওভারটাইমের সাথে সম্পর্ক কি? আপনার 8 ঘন্টা পরে ওভারটাইম করবে, এটা আপনি দেবেন না? কিন্তু কাজ না করে ওভারটাইম এটা এমন ধরনের কোনো রেকর্ড নাই। এটা কেন বলতেছে জানি না, কারা বলতেছে আপনাদের কাছে, এটা আমার মনে হয় কাদের উনি বলছেন যে কাজ না করে জোর করে কাদের সাহেব না, কাদের সাহেব না জানেই কথা বলছে। কারণ আমার ধারণা কাদের সাহেব তার উত্তর পেয়েছেন। আমি একটু আমি আর একটু বলি, কাদের সাহেবকে, কাদের ভাই আপনি কে জানি না, কিন্তু কখনোই বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে একটা কর্মী ওভারটাইম ছাড়া ওভারটাইম নেয় না, বরং তার 250 ঘন্টা হয়, সে 150 ঘন্টা নেয়। কেন কম নেয়? আমাদের কম নেয় বাধ্য, মানে ফান্ড নাই, ওই ফান্ডের মধ্যে থাকতে হয়। ওকে, আপনাকে ধন্যবাদ। আমরা ডক্টর শামীম আপনার কাছে একটু আসতে চাই। আপনি বিরতির সময় বলছিলেন যে একজন ডাক্তার কিভাবে দুর্নীতিটা মেনে নেয়, সেটি যদি আপনি একটু আমাদের বলেন, খুব কম সময়ের মধ্যে যদি আপনি। না, যেহেতু উনি অবতারণা করলেন, আমারও মনে পড়ে গেল। কারণ আমি যেটা বলতে চাচ্ছিলাম যে একটা ডক্টর যখন মেডিকেল স্টুডেন্ট থাকে, আমরা যখন মেডিকেল স্টুডেন্ট ছিলাম, প্রত্যেকটা মেডিকেল স্টুডেন্টই, এরা কিন্তু যখন প্রথম 3rd ইয়ারে সে ক্লিনিক্যাল সাবজেক্টে আসে, তখন রক্ত টকবক করে কি করে গরিব মানুষকে হেল্প করবে। আপনি যদি যান সবগুলো মেডিকেল কলেজে, কি সরকারি কি বেসরকারি, সব জায়গায় দেখবেন ছাত্ররা কিন্তু এই সন্ধানী করছে, এটা করছে, ওটা করছে, গরিব মানুষদেরকে হেল্প করছে, নিজের পকেটে টাকা তুলছে, বিভিন্ন প্রোগ্রাম করছে, করে টোরে গরিব মানুষকে হেল্প করছে। সবাই করছে, তার ডিউটি যতটুকু তার চেয়ে বেশি করছে, সবাইকে হেল্প করছে। তারপর আপনার ধরেন ব্লাড দিচ্ছে, প্রয়োজন হলো ব্লাড দরকার, কেউ পাচ্ছে না, অবশ্যই দেখা গেল ওই ইউনিটের চিফ ডাক্তাররা বলতেছে স্টুডেন্টদেরকে, ওরা নিজেরাই ব্লাড ম্যানেজ করে দিয়ে দিচ্ছে। এরকম করে করে তাদের কিন্তু আসলে দেশকে কিছু দেওয়ার জন্য বা সবকিছু শেখার জন্য অন্যরকম একটা পরিস্থিতি থাকে। এই পরিস্থিতিটা আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে প্রথম পাল্টায় এসে ধাক্কা খায় ইন্টার্নির সময় এসে। যখনই ইন্টার্নিতে সে ঢুকে, ঠিক তখনই কিন্তু আপনার প্রথমেই হয়তো বা একটা বিভিন্ন ধরনের অভ্যর্থনা পায় বিভিন্ন জায়গায়, হয়তো বা ইন্টার্নি অ্যাসোসিয়েশন একটা অভ্যর্থনা অনুষ্ঠান করলো, বা অন্য বিভিন্ন পার্টিরা করে, বা অনেকে বিভিন্ন নামে করে, কিন্তু এর ফান্ডটা কে দেয়? এই ফান্ডটা দিচ্ছে ওষুধ কোম্পানি। তো দেখলো যে ওষুধ কোম্পানির মাধ্যমে এই জিনিস হচ্ছে, আসার পরে দেখা যায় তাদেরকে বিভিন্ন উপটোকন দেওয়া হচ্ছে, তারপর বলা হচ্ছে যে এই ওষুধটা লিখলে ইন্টার্নি অবস্থা এই পাওয়া যাচ্ছে। তো অনেক সিনিয়রদের দেখে কিন্তু এই ওষুধ কোম্পানি বা এরাই কিন্তু তাদেরকে একটা নৈতিকভাবে একটু দুর্বল করে ফেলে, জিনিসটা এরকম। তারপরে ধরেন আপনার সে যখন পেরিফেরিতে বা কোথাও সে চিকিৎসা করতে গেল, তখন তার তো রোগী হয় না, তাকে তখন স্পেসিফিকভাবে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার বা আপনার বিভিন্ন ক্লিনিক অথবা আপনার ওষুধ কোম্পানি তাকে বিভিন্ন অফার করে। তো সেই থেকে কিন্তু আসলে চরিত্রটা খাওয়া শুরু করে। তো চরিত্রটা আমাদের নষ্ট করার জন্য ওই যে বলছিল এটা যে কালচারাল ফেনোমেনন, পুরো জাতীয় চরিত্রই কিন্তু আমাদের নষ্ট। আমাকে এটা কেউ কিছু মনে করছে না। এই জাতীয় চরিত্র নিয়ে আমি শিক্ষক নেতা এবং অধ্যাপক সেলিমুল্লাহ খন্দকার আপনার কাছে আসতে চাই। এই ক্ষেত্রে আপনি কি শিক্ষকদেরও একটা প্রভাব দেখেন যে শিক্ষকরা আসলে সেই আদর্শ, সেই জায়গা তৈরি করতে পারছে না, বরং শিক্ষকরাই দলাদলি, রাজনীতি, বিভিন্ন কিছুর সাথে ব্যস্ত থেকে? আমার মনে হয় যে দলাদলিটা বড় ব্যাপার না, প্রান্তিক লেভেল থেকে আমি আগেও বলছি যে চাপ যেটা আসতেছে সেটা আসলে শিক্ষকরা মিট করতে পারতেছে না। আর এখানে ভালো যোগ্য শিক্ষকদেরকে নিয়োগ বা পদায়নের ক্ষেত্রগুলো এগুলো খুব একটা মেনটেন করতে পারছে না, এগুলো কিন্তু বড় সমস্যা। কারণ শিক্ষকরা যে সময়টা এখন আপনারা ধরেন একটা ভালো ফলাফল করতে হবে, শিক্ষক সবসময় তার মাথার ভিতরে রাখে যে তাকে A+ দিতে হবে। আমাদের সিস্টেমটা এরকম। আপনি দেখেন কালকে কোন একটা পত্রিকা দেখলাম, ইউনিভার্সিটির বিদেশে ভালো তার প্রকাশনা আছে, কিন্তু তার SSC SSC-তে তার ওই যে A+ না থাকলে নাকি সে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবে না। তো তার বক্তব্য হলো যে তাহলে এই যে গ্রেডিং এর যে সিস্টেমটা রাখা হচ্ছে, তাহলে একটা ছাত্রদেরকে মাথা ঢুকে দিচ্ছে A+ পেতে হবে, এবং A+ যে প্রতিষ্ঠান থেকে বেশি পাচ্ছে সেটা ভালো প্রতিষ্ঠান, আর শিক্ষকের মাথার ভিতরে ওইটাই থাকছে। আদর্শের যে বিষয়টা, যে প্র্যাকটিসটা, সেটা করানো শিক্ষক এই সুযোগটা নিতে পারতেছে না। আর ক্লাস সাইজটা অনেক বড়, সেখানে ওই যে আপনার অ্যাটেন্ডেন্স নিয়ে এখন আমরা অটোমেশনের দিকে যাচ্ছি। একটা তো অ্যাটেন্ডেন্স, কিন্তু ছাত্রদের সামনে শিক্ষকরা যে আদর্শের প্রতিমূর্তি হয়ে থাকা দরকার সেরকম কাউকে আমরা পাই কিনা? আমরা যখন আপনাকে আছে, কিন্তু ওদের সংখ্যাটা কম। আমি আগে যেটা বলছি, কারণ আপনি তো আকৃষ্ট করতে পারছেন না শিক্ষকদেরকে, ভালোদেরকে, মেধাবীদেরকে আকৃষ্ট করতে পারছেন না। স্যার, আপনি একটা জিনিস দেখেন, যদি আমি দেখি যে আপনি একটা রাজনৈতিক দলের, আমি যদি বলি কর্মী বা কর্মচারী বা লাঠিয়াল, আমি যেভাবে বলি না কেন ওইভাবে ব্যবহৃত হচ্ছে, তখন আপনার প্রতি আমার সেই ধরনের
না সেটা তো ধরেন সব লেভেলে আছে, এটা অস্বীকার করা যাবে না, তবে সেটা বড় ব্যাপার না। কিন্তু এখানে হচ্ছে যে আদর্শিক যে চর্চার বিষয়টা, সেইটার সেই ক্ষেত্রে জায়গাটাতে স্কোপটা কম, আপনি স্কোপ দিতে পারছেন না। শিক্ষক হিসাবে আমি বলি, এটা শিক্ষক তো আমাদের মেডিকেল সেন্সও আছে। আমি 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 আমার একদম শেষ প্রশ্ন একটু জানাব না, এখানে যেতে হবে যে নিয়োগের ক্ষেত্রে দুর্নীতিটা সবচেয়ে বেশি। দর্শক আমাদের কথা বলেছেন যে পিএসসি ছাড়া যত নিয়োগ হচ্ছে সব নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি। আমি একমত, 100% একমত, ওখানে হাত দেওয়া দরকার। আর একটা বড় জিনিস আমি মনে করি কি, যারা সৎ থাকতে চায় বা আছে তাদের প্রোটেক্ট করা, কিন্তু দেখা যায় যে যারা সৎ থাকতে চায় তাদেরকে উল্টো চোর বানায় দেওয়া হয় ছুটকা মোটকা ব্যাপার দিয়ে। এইটা একটা বড় জিনিস, যার জন্য কেউ ওই লাইনে যেতে চায় না, যে ওখানে করে কোনো লাভ নেই, মাতবাড়ি করে। এই নিয়োগের ক্ষেত্রে দুর্নীতিটা কিভাবে ঠেকানো যায়? হ্যাঁ, নিয়োগের ক্ষেত্রে সোজা হচ্ছে যে দুই একটাকে ধরে একদম ঝোলাই দিতে হবে, কিছুই না, এক্সাম্পলারি পানিশমেন্ট দুই একটাকে দিলে ইজি। কিন্তু আপনার কাছে কি মনে হয় না যে যারা পানিশমেন্ট দিবে তারাই চাচ্ছেন যে এরকম নিয়োগ দিতে অনেক সময়? হ্যাঁ, তা তো বটেই, তার কারণ তারা দেখে কয়েকশো যখন নিয়োগ হয়, একটার কাছ থেকে যদি 5 লাখ নেয়, একটার কাছ থেকে 9 লাখ নেয়, তাহলে কথা হয় তার আর কিছু করা লাগে না, যদি কেস টেস লাগে ওইটা দিলে ছাড়া যায়। সুতরাং এটা তারা খুব লাক্সই প্রযুক্তি ব্যবহার করে। বড় বড় জায়গায় নিয়োগের ক্ষেত্রে কেন ভালোভাবে বলা যাবে না, সব জায়গায় যে এটা হয় এটা আসলে ঠিক না। না, নিয়োগের ব্যাপারটা নিয়ে প্রশ্ন সবচেয়ে বেশি আসে, কারণ বাংলাদেশে আসলে চাকরি দরকার। অনেকেই বলে থাকেন যে আমরা ন্যায় বিচার পাচ্ছি না, এবং সেখান থেকে আসলে দুর্নীতি শুরু হয়। না না, অনেক ডিপার্টমেন্ট আছে যেমন নিজেরা আপনার সেটা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে যে কোনো কিছুই এইটার মধ্যে আসলে এটা আউটসোর্সিং। যেমন আমাদের বিদ্যুতে আমরা আউটসোর্সিং বাইরে দিয়ে দেই, ঢাকা ইউনিভার্সিটিকে দেই, আপনার বুয়েটকে দিয়ে দেই, ওরা পরীক্ষা নিয়ে রেজাল্টটা দেয়। ওকে, যার জন্য এটা আমাদের আপনার বদলি নীতিমালাটা কার্যকর করা দরকার। বদলিটা এটা কার্যকর হচ্ছে না, যার ফলে কিন্তু দুর্নীতি কিন্তু বেড়ে যাচ্ছে। ওই জায়গাটাতে যদি স্বচ্ছতা থাকে এটা কমে যাবে। তো সরকার এখন যখন এটা সিরিয়াস হয়েছে, আমার বিশ্বাস যে আর 5 বছরের ভিতরে দুর্নীতি থাকবে না আমাদের দেশে, অন্তত 80% কমে যাবে। যে দুর্নীতি আছে 80% কমে যাবে। জনাব আইকে সেলিমুল্লাহ খন্দকার, ডক্টর শামীম, জনাব জহিরুল ইসলাম চৌধুরী এবং জনাব নজরুল ইসলাম খান, আপনাদের অনেক ধন্যবাদ। এই ছিল আজকের বাংলাদেশে। দেখা হচ্ছে আগামীকাল এই সময়। শুভরাত্রি।